অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। সংস্কারের পথ ধরে নির্বাচনের রোড ম্যাপে ওঠার আশাবাদ। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। সংস্কার কর্মসূচিতে আরো $2 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। সহজ ও বাস্তবায়নযোগ্য শর্ত চান অর্থ উপদেষ্টা। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। গণহত্যার তদন্তে জাতিসংঘের দলকে পূর্ণ সহায়তার আশ্বাস। এবং আলাদা হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আরো 3 দিনের রিমান্ডে মেনন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, আর তারা নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হন সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গণসমাবেশে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা না নিলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জনসমাবেশ। দুপুর 2টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। ব্যানার, ফেস্টুন আর মাথায় নানা রঙের ক্যাপ পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় সামিল হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরাও। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে যারা বিপথে নিতে চায় তাদের রুখে দিতে হবে। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনার অবশ্যই রুখে দেওয়াবে। এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন ভার্চুয়ালি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ঠিক করতে না পারলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। এ সময় নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা
এবং সমঝোতা। জনগণ সব ক্ষমতার উৎস স্মরণ করিয়ে দিয়ে সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে মঙ্গলবার পল্টন ও আশপাশের এলাকায় ঢল নামে নেতাকর্মীদের। এতে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব দেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা আসেন সমাবেশে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। সমাবেশ ঘিরে কার্যালয়ের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা। এ সময় বক্তব্যে সব নেতাকর্মীরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস। যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয়। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনের আশেপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান নেন ঢাকার আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সব বিভাগীয় শহরে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র রক্ষায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান নেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সমাবেশ ও শোভাযাত্রা করে চট্টগ্রাম বিএনপি। পতাকা, প্লেকার্ড ও ফেস্টুনে ভরে যায় নগরীর ওয়াসা এলাকা। চারপাশ মুখর হয়ে ওঠে স্লোগানে। সমাবেশে গণতন্ত্র রক্ষায় নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা না দেয়, ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে। রাজশাহীর আলুপট্টিতে সমাবেশে ছিল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে, সেই দিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে। বরিশালের সমাবেশে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আপনাদেরকে বলতে হবে আপনারা সুসংগঠিত হয়ে নির্বাচনের মাধ্যমে একটি দেশ গড়বেন। ময়মনসিংহ মহানগরীর টাউন হল জিমনেশিয়াম মাঠ থেকে শোভাযাত্রা শেষে সমাবেশ করে বিএনপি। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কণ্ঠেও উচ্চারিত হয় নির্বাচনের দাবি। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবে। সিলেটে শোভাযাত্রার আগে বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে হয় সংক্ষিপ্ত সমাবেশ। রংপুরের কালেক্টরেট মাঠে সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা।
আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এই অর্থ সংস্কার বন্যার ক্ষয়ক্ষতি উত্তরণ, জলবায়ুর অভিঘাত সহ স্বাস্থ্য উন্নয়নে ব্যবহার করা যাবে। 15 বছরের চরম অপশাসনের পর নতুন যাত্রায় বিশ্বব্যাংকে বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। শেখ হাসিনা দীর্ঘ স্বৈরা শাসনে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকে প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। এ সময় ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল দেখে তার মুগ্ধতার কথাও জানান বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ উন্নয়নের মতো খাতে বিনিয়োগ করতে চায় আইডিপি বলে জানিয়েছেন উপদেষ্টা। নূপুর মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে দেখা করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জিস সহ 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সভা শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, আবার টাকাও দেবে না। সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। এরপর দুপুরে অর্থ উপদেষ্টার সাথে দেখা করেন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রতিনিধি দল। জ্বালানি তেল সহ জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও অবকাঠামো উন্নয়নে আগামী 3 বছরে $400 থেকে $500 ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। We're talking about around that as part of this our envelope, for under the country strategy, the MCBS. জ্বালানি খেতে ওরা এক্সপ্লোর করবে, কারণ ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে আর কি। লিমিট আমরা বলেছি, এখন আরো এডিশনাল ফান্ড আমাদের দরকার। লিমিট একটা কিছু বলেছে ওরা ইস্যু করবে, তো এটা আমরা এটা ফাইনাল না হবে তো এগুলো বলা যাবে না। বাজেট সহায়তা প্রসঙ্গে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এই বছর বাজেটে কি প্রকল্প হবে তা নিয়ে আলোচনা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের 2 জন সদস্যের সাথে বৈঠকের পর তিনি বলেন, গোপনীয়তা বজায় রেখে শীঘ্রই কাজ শুরু করবেন তারা। এক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বর্তমান সরকার। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। 1 জুলাই থেকে 15 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে বাংলাদেশে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। মঙ্গলবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন দলটির 2 জন সদস্য। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনো শুরু করেননি কাজ। তাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত বর্তমান সরকার। দলটি স্বাধীন ও প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে কাজ করতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় না, কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি। ভারতের শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে চায়নি সরকার। ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আইন দিয়ে সবকিছু চলে না বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি।
এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন, আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে। দেশ ছেড়ে পালিয়ে মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনা ৪৩ দিন যাবৎ অবস্থান করছেন ভারতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ৭১ টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আলাদা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে দেয়া হয় আরও ৩ দিনের রিমান্ড। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার আরও একটি মামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। রাজধানীর রমনা মডেল থানা ও ভাসানটেক থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড আদেশ দিলেও অসুস্থতা বিবেচনায় তা স্থগিত করেন আদালত। এদিন রিমান্ড শেষে শাহবাগ থানার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকা সহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মিরপুরে শাহাদাত হোসেন নামে এক আন্দোলনকারী হত্যার ঘটনায় তার মা শেখ হাসিনা সহ 82 জনের নামে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন। পরে মিরপুর থানাকে মামলার এফআইআর করার আদেশ দেন আদালত। শাহাদাত হোসেন নামের উনার হাজবেন্ড পুলিশের গুলিতে সে মারা যায়। যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিজ্ঞ MM 10 আদালতে মামলাটা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলার শুনানির পরে ডাইরেক্ট এফআইআর হিসাবে নেওয়ার জন্য মিরপুর থানাকে আদেশ দিয়েছে। এদিকে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেবার মামলায় ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফিকে আরও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা শুরু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ জানান, এই তহবিল থেকে 1 সপ্তাহের মধ্যে ছাত্র আন্দোলনে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে আহতদের প্রয়োজন অনুযায়ী বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এই ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ, যে জরুরি আর্থিক সহায়তা, ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য। প্রবাসী আয়ের প্রবৃদ্ধির কল্যাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, IMF এর হিসাব পদ্ধতি অনুসারে বাংলাদেশের রিজার্ভ এখন 20 বিলিয়নের কাছাকাছি, বিভিন্ন তহবিল সহ, যার মোট পরিমাণ 24.30 বিলিয়ন ডলার। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120 এর বেশি হবে না।
ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম, এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি। সাম্প্রতিক বন্যায় মোট 14,269 কোটি 68,33,522 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 9,42,811 জন, মৃতের সংখ্যা 74 জন, আহত হয়েছেন 68 জন। মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। এটা সব মন্ত্রণালয় সকল মাঠ পর্যায় থেকে পুনর্বাসনের জন্য এই টাকার প্রয়োজন হবে। আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক মারা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বন্ধ থাকা জিরাবো এলাকার কারখানাটির সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় পাশের রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, এতে নিহত হয় রোকেয়া নামের এক শ্রমিক। এদিকে গাজীপুরের কালিয়াকৈর ও সারাবোতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, সকালে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ আটকে দিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইলসের শ্রমিকরা। বেক্সিমকো টেক্সটাইলসের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ।